আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি হেলথ টপিকস এবং এটার সমাধান নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিডনি স্টোন কিভাবে আমরা প্রাকৃতিকভাবে ডিজলভ বা গলাতে পারি বা বের করতে পারি। তো কিডনি স্টোন আসলে খুবই মারাত্মক একটি সমস্যা, যাদের হয় তারাই জানে। তো স্টোন ফর্মেশন অনেকের হওয়ার প্রবণতা বেশি থাকে। অনেকের রং লাইফস্টাইল বা খাবার দাবারের কারণে বা রং ফুডের কারণে স্টোন হওয়ার প্রবণতা বেশি থাকে। তো স্টোন যখন হয় তখন আসলে ব্যাক পেইন, ইউজুয়ালি ব্যাক পেইন হয়। কমন সিমটমগুলো বলছি যে আপনার দুই পাশে লয়েন বা পিঠের দুই পাশের যে অংশটা কিডনি যেখানে থাকে সেখানে পেইন হয়। সেই পেইনটা অনেক সময় সামনের দিকে পেশাবের রাস্তা পর্যন্ত আসে, অনেকে হাঁটু পর্যন্ত যায়। এবং হঠাৎ করে যখন স্পাজম হয় বা যখন স্টোনটা যখন ইউরেটারের সাথে ফ্রিকশন করে, ঘর্ষণ হয়, তখন প্রচণ্ড পেইন হয়। এবং এই পেইনের কারণে রোগীরা অনেক সময় কুঁকড়ে যায়, বাঁকা হয়ে যায় এবং অনেক কান্নাকাটি করে বা চিৎকার চেঁচামেচি করে। তো এই ব্যথার কারণে ডেফিনেটলি অনেক পেইন কিলার খেতে হয় বা বিভিন্ন ডায়াবেটিক্স নিতে হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ন্যাচারাল যে ওয়েটা আমরা যেটা বলছি সেটার মাধ্যমে আমরা কিডনি স্টোন হওয়া প্রিভেন্ট করতে পারি, বা কিডনি স্টোন হয়ে গেলে সেটাকে ডিজলভ করার একটা সম্ভাবনা থাকে। তবে অবশ্যই আপনাদেরকে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এটার প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে বা কী ধরনের স্টোন সেটাকে আইডেন্টিফাই করে এবং আলটিমেটলি কতটুকু রেজাল্ট হচ্ছে সেটা আলট্রাসোনোগ্রাম করে সেটার প্রোগ্রেসটা দেখতে হবে, বা কিডনি ফাংশনের উপরে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ছে কি না সেটা দেখতে হবে। তো সবগুলো জেনে আপনাদেরকে আগাতে হবে। তো আমি এখানে জাস্ট ইনফরমেশনগুলো শেয়ার করছি যেন আপনারা সচেতন হতে পারেন এবং এই জিনিসটা একজন চিকিৎসক আন্ডারে করতে পারেন। তো এখন কিডনি স্টোনের যে ডিজলভ হওয়ার যে টিপসটা, সেখানে আপনার মূল আগে কিডনি স্টোন জানতে হবে যে কিডনি স্টোন কী কী ধরনের স্টোন হয়। তো কমন যে স্টোনটা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট। এটা 80% স্টোন হচ্ছে এই দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি। এছাড়া কিছু বাকি যে স্টোন হয় সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন। তো আসুন আমরা ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট স্টোন কীভাবে ডিজলভ করতে পারি সেটা সম্পর্কে আগে আলোচনা করি। তো ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট, তো ক্যালসিয়াম অক্সালেট স্টোনটা বেশি হচ্ছে। তো ক্যালসিয়াম অক্সালেটে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ক্যালসিয়াম, একটা হচ্ছে অক্সালেট। তো এখন আমাদের দেখা যাচ্ছে যে যাদের ক্যালসিয়াম স্টোন বেশি হয় তাদের ব্লাডে সাইট্রেট কম থাকে। তো সাইট্রেট একটা সাইট্রিক অ্যাসিড থেকে আসে। তো সাইট্রেট যখন আমরা বাড়াই তখন এই ক্যালসিয়াম আমাদের স্টোনগুলো ডিজলভ হতে থাকে এবং শরীর থেকে এটা আস্তে আস্তে গলে গলে বের হয়ে যেতে থাকে। এবং অক্সালেট আমাদের যখন বেশি হয় এটা অক্সালেটটা কমাতে হয়। তো এখন অক্সালেটটা হচ্ছে হাই অক্সালেট কিছু কিছু খাবারে পাওয়া যায়। তো সেই হাই অক্সালেট খাবারগুলো আমরা আগে দেখি। তো বাট এখানে হাই অক্সালেটটা সাধারণত ডায়েটরি যে অক্সালেটটা সেটা ইউরিনে অক্সালেটের সাথে কোরিলেট করে না অনেক ক্ষেত্রে। তো আমাদের ডায়েট লাইফস্টাইল চেঞ্জ করলে আমাদের এটা ম্যানেজ হয়ে যায়। তবে আমাদের অবশ্যই এটাকে আইডেন্টিফাই করতে হবে এবং ইনিশিয়ালি এটাকে স্টপ রাখতে হবে যাদের অক্সালেট স্টোন থাকবে। তো সাধারণত স্পিনাচ, অ্যাভোকাডো, মানে পালং শাকে প্রচুর অক্সালেট থাকে, অ্যাভোকাডো, ডেটস, ইভেন খেজুরেও আছে, চকলেট, গ্রেপ ফ্রুট, ঠিক আছে, বিনস, বিভিন্ন বিটরুট, নাট, অ্যালমন্ড, টোফু যেটা প্রোটিন, সয়া প্রোটিন থেকে তৈরি করা হয়, ইভেন পটাটো, হোয়েট এখানেও আছে, মানে গমে। তো এখানে আপনার যে অক্সালেটগুলো আছে সেগুলো যাদের অক্সালেট স্টোন থাকবে, ক্যালসিয়াম অক্সালেট স্টোন, তাদের ইনিশিয়ালি আমাদের বন্ধ রাখতে হয়। তো এক্ষেত্রে ন্যাচারাল কিছু চিজ আছে। চিজ হচ্ছে ক্যালসিয়াম বেশি থাকে, ন্যাচারাল ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামটা অক্সালেটের সাথে বাইন্ড করে বডি থেকে চিলেটিং এজেন্টের মাধ্যমে বেরিয়ে আসে, চিলেট করে এটা বাইন্ড করে বের হয়ে আসে। তো ন্যাচারাল চিজ খাওয়া যেতে পারে যেখানে ভালো কন্টেন্টে ক্যালসিয়াম আছে। এছাড়া কিছু খাবার আছে যেটার মধ্যে ক্যালসিয়াম মানে অক্সালেট কম থাকে, যেমন কেল এক ধরনের শাক, ক্যাবেজ, বাঁধাকপি, কলিফ্লাওয়ার, ফুলকপি, কিউকাম্বার, শসা, বকচয় এক ধরনের খাবার। তো এগুলোতে অক্সালেট কম থাকে। তো এখন আমরা ট্রিটমেন্টে যদি যাই, তো আমাদের সাইট্রেট যেহেতু বাড়াতে হবে, তো সেক্ষেত্রে আমাদের পটাশিয়াম সাইট্রেট একটা গুড সাপ্লিমেন্ট। তো পটাশিয়াম সাইট্রেটটা আমরা গ্রহণ করতে পারি। ইনফ্যাক্ট যে কোনো মিনারেলসের সাথে যদি সাইট্রেট থাকে সেটাই আমাদের সাইট্রেট বাড়াতে সাহায্য করবে, কারণ ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম ফসফেট কমাতে গেলে আমাদের সাইট্রেট বাড়াতে হবে। তো পটাশিয়াম সাইট্রেট বাড়াতে পারি, ম্যাগনেসিয়াম সাইট্রেট হতে পারে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। তো পটাশিয়াম সাইট্রেট খুব কার্যকর। এছাড়া লেমন জুস, আমার লেবুর পানিতে অনেক সাইট্রেট থাকে, সাইট্রিক অ্যাসিড। তো এখন লেমন জুস প্রায় 2 থেকে 4 আউন্সের মতো লেমন জুস সারাদিন খেতে হয় পানির সাথে আপনি মিশিয়ে, এবং পানিও খেতে হয় 2 থেকে 2.5 লিটারের মতো। ইভেন বডি ওয়েট যদি বেশি হয় 3 লিটার পর্যন্ত বেশি পরিমাণে খেতে হয়। তো এটা আর কি। তবে অ্যাভয়েড অক্সালেট যেটা বললাম, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টের ক্ষেত্রে খুব সচেতন হতে হবে। আমরা অনেক সময় ব্যথা হলেই দোকানে যাচ্ছি, দোকানদারও ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে, ইভেন অনেক ডাক্তারও এই বিষয়ে ওয়াকিবহাল না হওয়ার কারণে ক্যালসিয়াম দিয়ে দিচ্ছে। তো ক্যালসিয়ামের মধ্যে যেটা হয় ক্যালসিয়াম কার্বনেট, এটা কিন্তু আসলে ভেরি ভেরি ওর্স্ট একটা সাপ্লিমেন্ট। তো এটা কিন্তু ডিরেক্টলি আমাদের এই ক্যালসিয়াম ডিপোজিট বাড়িয়ে দিচ্ছে। তো এটা জাস্ট লাইম বা চুনের মধ্যে যেটা থাকে সেটা। তো ক্যালসিয়াম কার্বনেট জাতীয় সাপ্লিমেন্ট বা ট্যাবলেট আমরা গ্রহণ করব না।
তো ইভেন আমরা করলে ক্যালসিয়াম সাইট্রেট, হ্যাঁ, ক্যালসিয়াম ওরোটেট, বিভিন্ন কম্পোনেন্ট আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি চিকিৎসকের পরামর্শে। তো ডায়েটারি ক্যালসিয়াম আমরা অবশ্যই গ্রহণ করব, যেটা গ্রিন জুসে থেকে আসবে, ইভেন আমাদের মিট থেকে আসবে, বিভিন্ন প্রোটিন থেকে, মানে খাবার থেকে আসবে। তো ডায়েটারি ক্যালসিয়ামটা ইউজুয়ালি ক্যালসিয়াম স্টোন হিসেবে জমে না। তো আমরা ডায়েটারি ক্যালসিয়াম আমরা মোটামুটি নিশ্চিন্তে গ্রহণ করতে পারি। এছাড়া ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খুব ইম্পর্টেন্ট, কারণ ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। যদি আমরা ম্যাগনেসিয়াম বাড়াতে পারি, ক্যালসিয়ামটা আমাদের কমে যাবে এবং ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার চান্স কমে যাবে। সো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট খুব ইম্পর্টেন্ট। এছাড়া ভিটামিন ডি এবং K2 ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন ডি আমরা জানি যে 20 টাইমস বেশি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, বাট এই ক্যালসিয়ামটা যদি আমরা K2 সহ গ্রহণ করি, তাহলে আমাদের এই সফট টিস্যু বা কিডনি বা আর্টারির মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হওয়ার চান্স কমে যাবে, কারণ ভিটামিন K2 এই সফট টিস্যু ক্যালসিয়ামগুলোকে জাস্ট এখান থেকে ক্যারি করে নিয়ে ব্যাক টু বোন অ্যান্ড টিথ, অর্থাৎ দাঁত এবং হাড়ের দিকে পৌঁছে দেয়। আমি ইউজুয়ালি শান্ত বা ফাংশন মেডিসিনে আমরা যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে প্রায় 10,000 ভিটামিন D3 পার ডে, সাথে 100 থেকে 120 মাইক্রোগ্রাম ভিটামিন K2। এটা জাস্ট সুন্দর কম্বিনেশন। এটা ব্যবহার করলে ভিটামিন ডি রিপ্লেসমেন্টও হলো এবং বডিতে ক্যালসিয়ামের অযাচিত মানে ডিপোজিটটা প্রিভেন্ট হয়। এছাড়া ওয়াটারের কথা বলেছি। এছাড়া আমাদের যেটা বলে উপকারী ব্যাকটেরিয়া আমাদের গাটে বাড়াতে হবে। উপকারী ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে আমাদের ল্যাক্টোব্যাসিলাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে, সেটা হচ্ছে আমাদের এই অক্সালেট স্টোনটাকে ব্রেকডাউন করতে সাহায্য করে, বিকজ ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করে এবং এটা মেটাবলিজমের মাধ্যমে সেটা প্রিভেন্ট করে। তো আমাদের এই খাবারটাকে গ্রহণও করি ঠিকমতো, তাহলে কিন্তু কিডনি স্টোন হয় না। কিন্তু তাদের হয় যাদের লিভার, কিডনি বা মেটাবলিজম ঠিক নাই, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই ধরনের স্টোনগুলো হওয়ার ঝুঁকি থাকে। আচ্ছা, এখন আসি ইউরিক অ্যাসিড স্টোনের ক্ষেত্রে কিছু ইনফরমেশন। তো ইউরিক অ্যাসিড স্টোন আমাদের অল্প পরিমাণ মানুষের হয়, মানে 20% টোটাল স্টোনের। তো এখানে আমার ট্রিটমেন্টের মধ্যে আমাদের পিএইচ বাড়াতে হবে। তো অক্সালেট ইউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড, যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় ব্লাডে, তাহলে আমাদের ইউরিনেও আসে এবং ইউরিনে আসলে ইউরিন পিএইচ কমে যায়, অ্যাসিডিক হয়ে যায়। তো সেটাকে একটু অ্যালকালাইন করতে হবে। তো অ্যালকালাইন করতে গেলে আমরা অ্যাপেল সিডার ভিনেগার খুব ভালো, লেমন জুস খুব ভালো। তো এরা কিন্তু অ্যাসিডিক হলেও বডিতে যাওয়ার পর সেটা অ্যালকালাইন হয়। এছাড়া পিঙ্ক সল্ট আমরা ব্যবহার করি, সেটা বডিকে অ্যালকালাইন করে। বেকিং সোডা সার্টেন টাইম বা অল্প সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে, বা লেমন জুসের সাথে বাফার করে ব্যবহার করা যেতে পারে। তো সেটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আমাদের ইনসুলিন আমাদের কমাতে হবে। তো গবেষণায় দেখা গেছে যে ইনসুলিন যদি হাই থাকে, যাদের ডায়াবেটিক রোগী, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড স্টোন হওয়ার ঝুঁকি বেশি থাকে, কারণ টাইপ 2 ডায়াবেটিসে আপনার যখন ফাস্টিং ইনসুলিন করবেন, হাই ইনসুলিন পাবেন। আমাদের টার্গেট থাকে হোমাইয়ারটা মানে অ্যারাউন্ড 1 রাখার এবং ইনসুলিনটা 5-6 খালি পেটে ফাস্টিং ইনসুলিন 5-6 রাখার। তো এটা দেখা যাবে ফাস্টিং ইনসুলিন লেভেল অনেক হাই থাকে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা খুবই সচেতন থাকতে হবে। এখন যে বিষয়টা বলছিলাম যে পিএইচটা আমাদের দেখলাম এবং ইনসুলিনটা দেখলাম, এই দুটো জিনিসটা খেয়াল করতে হবে। তো ওভারঅল যদি এই বিষয়গুলো আমরা খেয়াল করি, এবং এক্ষেত্রে আমি কিন্তু আরেকটা অল্টারনেটিভ মেডিসিন হোমিওপ্যাথির কথা বলেছি, আমি হোমিওপ্যাথি কনসালটেন্সিও করি। তো এই অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে টোটাল লাইফস্টাইল, খাবার দাবার, ভিটামিন সাপ্লিমেন্ট যেগুলো আমরা বললাম, সেগুলোর পাশাপাশি যখন আমরা হোমিওপ্যাথিক মেডিসিনও দিই, তখনও কিডনি স্টোন ডিজলভ হতে এটা আমার এনহ্যান্স করে, অগমেন্ট করে, অর্থাৎ দ্রুত এই জিনিসটাকে শ্রিঙ্ক করে নিয়ে আসে, ছোটো করে নিয়ে আসে এবং কিডনি স্টোন ডিজলভ করতে সাহায্য করে। তবে রাইট মেডিসিন এবং রাইট প্যাথোলজিকে অ্যাড্রেস করে দিতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনারা একটা ইনফরমেশন পেলেন যে কিডনি স্টোন হলে ভয়ের কোনো কারণ নেই। কিডনি স্টোন আগে ডায়াগনোসিস করতে হবে, সেটা আল্ট্রাসাউন্ড হোক, সিটি স্ক্যান হোক, ইউরিন টেস্টের মাধ্যমে হোক, ব্লাড টেস্টের মাধ্যমে হোক, সবগুলো জিনিস অ্যানালাইসিস করে, লিভার ফাংশনকে অ্যানালাইসিস করে, কিডনি ফাংশনকে অ্যানালাইসিস করে আপনার ওভারঅল স্ট্যাটাসটা দেখার পর কিডনি স্টোনের ন্যাচারাল ওয়েতে আপনি যদি আগান, তাহলে এটা ইউজুয়ালি 3 থেকে 4 মাসের মধ্যে স্টোনটা ছোট হয়ে শ্রিঙ্ক করে, যদি সঠিকভাবে লাইফস্টাইল ফলো করা যায়, সাথে কিছু মেডিসিন আমরা গ্রহণ করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।